কি কি পদক্ষেপ নিতে পারে, কারণ ভারতের কাছে রীতিমতো তারা বলছেন তাদের নিরাপত্তার জন্য? এটা ইন্টারনাল ম্যাটার অফ বাংলাদেশ। বাংলাদেশে আমরা 5 আগস্টেও দেখিয়েছি, আমরা 4 আগস্ট 3 থেকে 5 আগস্ট 2024-এ যা হয়েছে, ইন্ডিয়া কোনোদিন থাকে না। আর আমরা গর্বিত যে আমরা বাংলাদেশে ইন্টারনাল ম্যাটারতে আমরা নেই। ওখানে ছিল আমেরিকা, ওখানে ছিল চায়না, ওখানে তুর্কি আছে, ওখানে পাকিস্তান আছে। আপনি ইন্ডিয়া নাম শুনেছেন? 17 কোটি আমাদের বাংলাদেশের ভাই বোন যারা আছে, ওরা 75-এর পর থেকে বা 71-এর পর থেকে ওদেরকে বারবার এটা মিসফেড করা হয়েছে যে আমাদের কোনো ইন্টারেস্ট আছে ওদের কান্ট্রিতে। অ্যান্ড তাই জন্যে বারবার ওদের ক্যান্টনমেন্ট থেকে কথাটা উঠেছে, বারবার ওদের মৌলবাদী যারা ছিল ওরা বলেছে কি ইন্ডিয়া 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 আমাদের জন্য। কারণ আমরা তো কোনো জায়গায় নেই, ওদের ইকোনমিক এতে নেই, আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্সে নেই, আমরা গর্বিত। এটা বাংলাদেশের ম্যাটার, বাংলাদেশ রিজলভ করুক, নাম্বার 1। নাম্বার 2, এটা হুজ ইন কন্ট্রোল। আমরা বারবার কথা বলেছি কি বাংলাদেশ সরকারটা চালাচ্ছেটাকে, এটা ওখানে কনস্টিটিউশন আছে, ওখানে এখন দেখুন প্রেসিডেন্টের রোল চলে এসছে। প্রেসিডেন্ট উনি পাওয়ারে উনি কন্ট্রোল ছিলেন না, মোহাম্মদ সাহাবুদ্দিন চপ্পু সাহেবকে কোনো কন্ট্রোল নেই। তারপর উনি ইন্টারিম গভর্নমেন্ট, আমরা জানি না ওরা কন্ট্রোলে ছিল না, তো আমরা তো বারবার বলতাম জেনারেল ওয়াকারুজ্জামান ইজ ইন কন্ট্রোল, নাম্বার 2। নাম্বার 3, আপনি দেখুন 3 থেকে 5 আগস্ট 2024 হি ওয়াজ দ্য মেন ম্যান। ইনি প্রথম লোক ছিলেন যিনি এত লোকের সঙ্গে কথা বললেন। আর যদি আপনি দেখুন 4 আগস্ট 2024-এ উনি সবাইকে ডেকেছিলেন। উনি ম্যাডাম খালেদা জিয়ার উনি যে মিলিটারি অ্যাডভাইজার, ওনাকেও বলেছিলেন আপনি কালকে চলে আসুন, যখন প্রাইম মিনিস্টার শেখ হাসিনা ওয়াজ দেয়ার। সো ইনি তো অর্কেস্ট্রা, ইনি তো সবাই কিছু করলেন। তারপর উনি আর্মিতে 5টা লেফটেন্যান্ট জেনারেল আছে ওখানে, 5টা, রাইট? ওর মধ্যে কতগুলো লেফটেন্যান্ট জেনারেলকে সরিয়ে দিলেন আর ডিজিএফআইকে অ্যারেস্ট করলেন উইথাউট এনি ইনকোয়ারি, উইথাউট এনি কমিশন। তো উনি একটা তানাশা, উনি যাকে যাকে চাইলেন ওকে লেফটেন্যান্ট জেনারেল বানালেন, মেজর জেনারেল বানালেন, অনেকগুলো পোস্ট দিলেন। তো উনি একটা লিডারশিপ যেটা ছিল, এটা অন্য ধরনের লিডারশিপ ছিল, রাইট? আর ওনাকে বলা হচ্ছে উনি আওয়ামী লীগের জামাই, উনি কোনো জামাই ফামাই ছিলেন না, উনি ধোকা দিয়েছিলেন আওয়ামী লীগকে। তারপরে দেখুন না ওনার পলিটিক্যাল পার্টির সঙ্গে অ্যাফিলিয়েশন। আপনার 2 জানুয়ারি উনি গিয়েছিলেন ম্যাডাম খালেদা জিয়ার বাড়িতে দেখা করতে। এই এখন দেখুন ওখানে দোহা থেকে যদি আপনি দেখেন উনি ছিলেন ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে। এরিয়া যারা এজিটেটার্স, আমরা স্টুডেন্ট বলি না, ওরা স্টুডেন্ট ছিল না, ওরা সব চোর। ওরা যারা পয়সা নিয়ে সব কারবার করলো ওদেরকে নিজের বাড়িতে ডাকলেন, হাসনাতকে সারজিদকে ডাকলেন, উনি বলেন রিফর্ম আওয়ামী লীগ শুড কাম ব্যাক। উনি একটা পলিটিক্যাল অ্যাম্বিশন দিয়েছিলেন। আমাদের অ্যাসেসমেন্ট ছিল কি জেনারেল ওয়াকারুজ্জামান হুইজ ইন কন্ট্রোল, ওনার একটা শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম প্ল্যান আছে। যেহেতু উনি 2024-এ উনি অ্যাপয়েন্ট হয়েছিলেন, ওনার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন ছিল টু বিকাম দ্যাট, কোনো রকমে 2 বছর উনি থাকবেন। এই 2 বছরের পর উনি মোহাম্মদ সাহাবুদ্দিন চপ্পুকে বলবেন স্যার আপনি সরে যান, আই উইল বি দ্য প্রেসিডেন্ট। কিন্তু এই টাইমটা আমার মনে হয় এটা কম হয়ে গেল, 9 মাসের মধ্যেই যেটা জিনিসটা হওয়ার ছিল 1-1.5 বছর ওর আগেই হয়ে গেল। বিকজ কারণটা ভেরি সিম্পল, দ্য গ্রেট গেম ইজ অন। জেনারেল ওয়াকারুজ্জামান যে অথরিটি নিয়ে আপনার আগস্টে ছিলেন, ওই অথরিটিটা ওনার কাছে আর নেই। উনি যে অফিস সরাতে চাইছিলেন অফিসারকে, এই লেফটেন্যান্ট জেনারেল হাসানকে সরাতে পারেননি কেন? এই যে লেফটেন্যান্ট জেনারেল হাসান যিনি পিএসও আছেন, প্রিন্সিপাল স্টাফ অফিসার, যিনি পাকিস্তানে গিয়ে ওখানকার চিফের সঙ্গে ছিলেন, ওনাকে সরানোর জন্য যখন উনি বলেছেন এই মোহাম্মদ ইউনূসকে, উনি বলেন না সরি আই উইল নট, রাদার আই এম গোয়িং টু রিমুভ ইউ। মোহাম্মদ ইউনূস বলেন জেনারেল ওয়াকারুজ্জামানকে, তো ওনার তো পজিশনটা খুব খারাপ। আর আপনি দেখুন না আমাদের বাংলাদেশের আর্মি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আছে, ওরা তো বলছে কি আমরা কেন ডিস্ট্রিক্টে আছি। আপনাদের একটা যে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর হওয়ার কথা ছিল, তাহলে আপনি হন, কিন্তু আমাদের যে বেইজ্জতটা হচ্ছে আমি কাউকে মারতে পারছি না, কোনো ল করতে পারছি না, আপনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে চলে আসলেন, কোনোই তো এটা তো ক্ষয় হচ্ছিল। আর এই রিজাল্ট কি হলো লাস্ট উইক না, বিকজ অফ দ্য গ্রেট গেম চায়না ভার্সেস আমেরিকা। এটা আরাকান আর্মি জাস্ট এটা রিউজ আছে, মানে একটা কারণ আছে ওর মধ্যে। চায়না আপনি দেখুন, চায়নার অ্যাক্টিভিটি দেখুন, পাকিস্তানের অ্যাক্টিভিটি দেখুন, বাংলাদেশ হাই কমিশনে আউটওয়ার্ডলি আপনি দেখবেন খুব পিসফুল, ইনওয়ার্ডলি অনেকগুলো কাজ করছে, পয়সা আসছে আপনার মিডল ইস্ট থেকে আসছে, টার্কি দিচ্ছে, চায়না দিচ্ছে, রাইট? এরা কি করছে, চাইনিজ এম্বাসি আছে ওখানে, অনেকগুলো সেমিনার বলছে উই আর দ্য মোস্ট পপুলার গায়, বাংলাদেশি পিপল লাভ দ্য চায়না, ইয়েস ইউ লাভ, উই হ্যাভ নো প্রবলেম, প্লিজ ডোন্ট হেট আস, আমাদের সঙ্গে আপনার কোনো প্রবলেম নেই। বাংলাদেশের 17 কোটি ভাই বোন, ওরা আমি জানি কিছু লক্ষ লোককে ছাড়া বাংলাদেশের ভাই বোনদের আমাদের সঙ্গে কোনো প্রবলেম নেই, কিন্তু যারা মৌলবাদী আছে ওদেরকে সঙ্গে প্রবলেম ছিল। এই জেনারেল ওয়াকারুজ্জামান যেটা 3, 4, 5 আগস্টে এত বড় লিডার হয়ে নামলেন, পদক্ষেপে ওনাকে এখন সামনে আসতে হলো। এন্ড এর রেজাল্ট কি হলো জানেন, উনি এখন বলছেন আমার লাইফের ডেঞ্জার। এবং পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়ে উঠেছে, সেই ছবিটাও আমরা দেখতে পাচ্ছি। সেখানে দাঁড়িয়ে আগামী বেশ কয়েকদিনের মধ্যে কি কোনো বড়সড় পরিবর্তন হতে চলেছে, সেটা তো বলতে গেলে এখন লাখ টাকার প্রশ্ন। ঠিক, এখনকার পরিস্থিতি তো সেদিকেই ধাবিত করছে। আজকে যে ঘটনার অবতারণা হয়েছে, বিশেষ করে
সেনা প্রধান যে চিফ অ্যাডভাইজারের চায়ের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন এবং তিনি সেখানে যাননি। এর মধ্য দিয়ে মোটামুটি সরকার এবং সেনাবাহিনী, বিশেষ করে জেনারেল ওয়াকারুজ্জামানের মধ্যে দ্বন্দ্বের যে জায়গাটি, সেটি কিন্তু পরিষ্কার হয়ে গেল। এরপর এটি আর সমঝোতার কোনো জায়গায় আছে বলে আমার কাছে মনে হয় না। ইভেন যে মিটিংটি আজ সেনা ভবনে বা সেনা দপ্তরে হওয়ার কথা ছিল সামরিক বাহিনীর সদস্যদের নিয়ে, সেটা রিশিডিউল করে কাল 9:30টায় করা হয়েছে। তার মানে সেনাবাহিনী সেই মিটিংটি করবে। তো আমরা চেয়ে আছি সেই মিটিংটির দিকে, আগামীকালের মিটিংয়ে কি ঘটবে। এবং দেশের আজকের যে পরিস্থিতি দাঁড়িয়ে আছে, সেখানে সামরিক বাহিনী সবচেয়ে ক্ষুব্ধ যে জায়গাটিতে এসে দাঁড়িয়েছে, সেটি হচ্ছে সামরিক বাহিনীর উপর একজন মার্কিন নাগরিককে চাপিয়ে দেওয়া হচ্ছে, যার নাম খলিলুর রহমান, যিনি মূলত রজার রহমান নামে একজন মার্কিন নাগরিক, যার মার্কিন পাসপোর্ট রয়েছে। তাকে এনে সামরিক বাহিনীর মাথায় তুলে দেওয়া হয়েছে। জেনারেল স্যার যেটি মানে আমাদের শ্রীবাস্তব স্যার যেটি বললেন, যে বাংলাদেশের সামরিক বাহিনী 1975-এর পর থেকে বাংলাদেশের যতবার জঙ্গিবাদের উত্থান ঘটেছে, প্রত্যেকটি আমাদের ক্যান্টনমেন্ট থেকে হয়েছে। এবং লাস্ট যে 5 আগস্ট বাংলাদেশে ঘটেছে, যে জঙ্গিবাদের উত্থান হয়েছে বাংলাদেশে, তার জন্য জেনারেল ওয়াকারুজ্জামানকে দায়ী করতেই হবে। কারণ উনি দায়িত্ব নিয়েছিলেন যে বাংলাদেশের শেখ হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশ থেকে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং নির্বাচন, একটি সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন প্রতিষ্ঠিত করা ওনার কাজ। কিন্তু উনি কি করলেন? উনি দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে দেখা গেল কি, যে বঙ্গবন্ধু যিনি জাতির পিতা, তার স্ট্যাচু ভাঙচুর করা হলো, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন করা হলো, অসংখ্য মানুষকে খুন করা হলো, ইতিহাসকে মুছে ফেলার একটা চেষ্টা হলো, 32 নম্বর ভেঙে দেওয়া হলো, সেখানে সেনাবাহিনী দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখলো। আজ উনি ওনার কাটার যে গর্ত, কুয়া, সেই কুয়াতে উনি পড়তে বসেছেন। এই পরিস্থিতিতে উনি আজকে ভারতের দ্বারস্থ হয়েছেন। উনি কাল সামরিক বাহিনীর সহযোগিতা চাইবেন। আমার কাছে যতটুকু মনে হয় যে কাল হয়তো উনি সামরিক বাহিনীর সাধারণ সদস্য এবং যারা ঊর্ধ্বতন কর্মকর্তা, তাদের কাছে হয়তো বলবেন যে আমার এই পরিস্থিতিতে আমাকে সেভ করার দায়িত্ব তোমাদের। কিন্তু বাংলাদেশের জনগণকে যতটা বিপদে ফেলানো হয়েছে, এটা কিন্তু সামরিক বাহিনীর হাত ধরে হয়েছে। সুতরাং এখানে আমি একটা জিনিস বলবো, যে জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে একটি পথই খোলা আছে, যে এই মৌলবাদী গোষ্ঠী, এই কথিত সরকার, এই অবৈধ সরকার, এই মার্কিন এনজিও সরকার, তাদের হাত থেকে বাংলাদেশের মানুষকে উদ্ধারের জন্য ওনার কাছে একটা পথই খোলা আছে। যেভাবে উনি 5 আগস্ট বাংলাদেশের মানুষকে ধোঁকা দিয়েছেন, সেভাবে উনি আজকে বাংলাদেশের মানুষের আস্থা অর্জন করতে হলে উনাকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরাতে হবে। এবং উনি যে বিষয়টি প্রতিশ্রুতি দিয়েছিলেন, যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংবিধানের যে জায়গা উনি অক্ষুণ্ণ রাখবেন, সেই শপথ যদি উনি সংবিধানের শপথ যদি উনি রক্ষা করতে চান, তাহলে ওনাকে কাল পরশুর মধ্যে একটা স্টেপ নিতে হবে। আমি এখান থেকে আরকে স্যারের কাছে আসবো। আপনি থাকুন শাহিদুল ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন।